জনগণের সঙ্গে মকারি করেন? আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন? এটা কিন্তু ছেলে খেলা নয় নিকোল। এবং 18 কোটি মানুষ, মতান্তরে 20 কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে। আমরা অনেকেই অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। সরকার যদি জনজীবনে ন্যূনতম স্বস্তিটুকু আনতে পারতো। মানে এখন কি হয়েছে বাংলাদেশে, আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ, সেই মানুষগুলো বিশ্বাস করেন কোনো রং লেবাজের মানুষ না, একেবারে আম জনতা। আপনার প্রোগ্রামের যে হেডলাইন, সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি, তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে, ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এইটা কি এই 22 জন উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয়? আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগে। সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি, কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি, ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখবো না, এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করতো, তাহলে মানুষ আশ্বস্ত হতো এই ভেবে যে ও আচ্ছা, সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে, সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে। কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে। মানে হোয়াট ডাজ ইট মিন? হুজুরের মতে অমৎকার, এটা আমাদের রক্তে মজ্জায় অস্থিতে দাসত্ব। ভাই এই দাসত্ব কি 70-এর জন্য আটকায় আছে? দাসত্ব তো আমাদের রক্তে মজ্জায় অস্থিতে ভাই। আপনি দাসত্ব 70 থাকলেই কি আর না থাকলেই কি? এই যে তেলের মানে চোবানো ডোবানো, ঘন্টার পর ঘন্টা সংসদের 2 লক্ষ টাকা মিনিটের সংসদ ব্যবহার কইরা আপনি যে আপনার দলের প্রধানদেরকে মানে ঘিয়ের মধ্যে চুবাইতে থাকেন, এটা তো প্রধানরাও খুব খুশি খুশি মনে শুনেন এবং আপনিও নেক্সট নমিনেশনটা কনফার্ম করেন, আপনি মন্ত্রিত্বটা কনফার্ম করেন। এটার মতো 70 বেচারা কি করবে ভাই? আগামী কাল থেকে সিরিজ বৈঠক শুরু হবে এবং সরকার কিন্তু খুব সিরিয়াসলি ভাবছে ডিসেম্বরের মধ্যে, সো তারা তড়িঘড়ি কাজ সারতে চাইছে। সত্যি কি সরকার ডিসেম্বরে নির্বাচন চাইছে? বাংলাদেশের জার্নি খুব স্মুথ আমি দেখি না। স্মুথ হলে তো আলহামদুলিল্লাহ ভাই, বাংলাদেশ ছাড়া আমার পৃথিবীর আর কোথাও কোনো যাওয়ার জায়গা নাই, 2 দিন থাকার মতন, খরচ বিয়ার করবার মতন অবস্থাও নাই, আমার বাংলাদেশই থাকতে হবে। সো আমি চাই বাংলাদেশটা স্থির থাকুক, সুস্থির থাকুক, সুস্থ থাকুক, তাহলে আমি টিকতে পারবো। জি, সামনে ঐক্যমত হবার যেই কথা আমরা আলোচনা করছি, সেটার খুব বড় সম্ভাবনা আমি দেখি না। এবং ঐক্যমত না হলে বাংলাদেশ কোন দিকে যেতে পারে সেটা নিয়েও আমাদের আগের অভিজ্ঞতা আছে। পলিটিশিয়ানরা যখন ফেল করেন তখন কি হয় সেটাও আমরা দেখেছি। সেখান থেকে আবার বাংলাদেশ উত্তরণ হয়, আবার পলিটিশিয়ানরা আসেন, তারা খুবই নেকেডলি আবার ফেল করেন পলিটিশিয়ানরা, আবার হয়তো সেভিয়ার হিসেবে কাউকে না কাউকে আসতে হয়। সো আই ডু নট নো। তবে আমি সামনে যা দেখি, ঠিক যেই কথাটা আমি সেকেন্ড সেগমেন্টে বলছিলাম, আমি বাংলাদেশের রাজনীতিতে টার্মোয়েল দেখি সামনে। আমরা শুরু থেকে শুনে এসেছি রাজনৈতিক দলগুলো যেই যেই বিষয়ে একমত হবেন সেই বিষয়গুলোতে সংস্কার হবে এবং এই যে অল্প সংস্কার বা বড় সংস্কার, বেশি সংস্কার, এই কথাগুলো কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্বয়ং প্রধান উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলোকে মাথায় রেখে। কিন্তু আমরা কিন্তু একবারও ভাবিনি, বা যাদের ভাবার কথা ছিল তারাও ভাবেননি, যে যাদেরকে ঘিরে এই সংস্কার প্রক্রিয়া নিয়ে, মানে যাদেরকে ঘিরে এই সংস্কারগুলো হচ্ছে বা হবে, প্রস্তাবগুলো এসছে, তারা আসলে কি ভাবছে। সে কারণেই রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন থেকে আপত্তি এসছে, আমরা দেখতে পাচ্ছি পুলিশের কাছ থেকে আপত্তি এসছে। এবং আমি বিএনপির কিছু সিনিয়র লিডারশিপের বক্তৃতায় তাদের যে কথাগুলো এসছে সেগুলো শুনলে একরকম আইডিয়া হয় যে এই মুহূর্তে আসলে নির্বাচনের বাইরে গিয়ে কোনো
রকম সংস্কারের ব্যাপারে খুব বেশি মনোযোগ এই বৃহৎ রাজনৈতিক পর থেকে ওনারা কিন্তু একটি কথাই ক্রমাগত বলেছেন, নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলোর পরে নির্বাচন দেখ, তারপরে নির্বাচিত সরকার এসে বাকি সংস্কারগুলো করুক। এখন 166টি সংস্কারের প্রস্তাব এসছে এবং এর মধ্যে একটা ফরম্যাটও দেয়া হয়েছে, ইয়েস, নো অ্যান্ড হোয়াট ইজ ইয়োর কমেন্ট। এই ফরম্যাটটাও আসলে অনেক রাজনৈতিক দল খুব বেশি বোধহয় কমফোর্টেবলও ফিল করছে না। তারা ভাবছে যে অনেক জায়গায় আসলে সরাসরি হ্যাঁ বা না এর মধ্যে দিয়ে জবাব দেওয়াটাও কঠিন। কোন কোন পলিটিক্যাল পার্টি কোন কোন জায়গায় হ্যাঁ বলছে আর কোন কোন পলিটিক্যাল পার্টি কোন কোন জায়গায় না বলছে, এটা কিন্তু একদম মানুষের সামনে খোলা বইয়ের মতন থাকবে। তো সামনে কেউ যদি ক্ষমতায় যাওয়ার পরে তার প্রমিস থেকে বা তার কমিটমেন্ট থেকে সরে আসে, তখন মানুষের কাছে ভোটের রাজনীতি নিয়ে আরেকবার যাওয়াটা তার জন্য ডিফিকাল্ট। যদি মানুষের মুখে ব্যালট আপনি দেখতে চান সুমনের হেলিকপ্টার গানটার মতো, তাহলে কিন্তু আপনাকে এই জায়গাগুলোতে খুব সাবধানে পা ফেলতে হবে। আপনি কোনটাতে হ্যাঁ বলছেন, কোনটাতে না বলছেন, কেন হ্যাঁ বলছেন, কেন না বলছেন, হ্যাঁ যে বলছেন সেটা আপনি কতটা করতে পারবেন, আদৌ আপনার দ্বারা সেটা সম্ভব কিনা, এত প্রশ্ন আমার মনে হয় বড় স্টেক হোল্ডার যারা, তারা খুব কমফোর্টেবল হবে না। আমি যদি একেবারে নির্মোহভাবে আপনাকে বলি, তাহলে আমার মনে হয় তারা খুব বেশি কমফোর্টেবল হবে না। অল্প হলে ডিসেম্বর, বেশি হলে মার্চ, মানে ম্যাক্সিমাম মার্চের পরে আবারও গার্ডিয়ানকে যখন সাক্ষাৎকার দিলেন উনি বললেন জুন, তারপরে আবার তড়িঘড়ি করে দেখলাম উনি এটাকে ডিসেম্বর বলছেন। এখানে একটি বড় প্রশ্ন আছে, আপনি জানেন উপদেষ্টাদের কলেবর সম্ভবত বাড়ানো হচ্ছে এবং আরো বেশ কিছু নতুন উপদেষ্টা হয়তো বা উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারেন, এমন কথা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুনছি। এই সময় উপদেষ্টা কলেবর বাড়ানো কিংবা ওনার অ্যাসিস্ট্যান্সের জন্য আরো নতুন মানুষকে যুক্ত করা এই পরিষদে, সেটা কিন্তু এক ধরনের ইঙ্গিত দেয় যে বিষয়টি এত দ্রুত যদি হবে বলে আমরা মনে করি যে আর মাত্র 6 মাস 7 মাস পরেই আমরা একটি নির্বাচন পেতে যাচ্ছি, বিষয়টি তেমন নাও হতে পারে। এর বাইরে দেখেন অনেকগুলো আনরিজলভড কোয়েশ্চেন রয়ে গেছে। টিকতে দেয়া হবে, কতটুকু দীর্ঘ সময় ধরে থাকবে এবং আদৌ প্রিভেইল করবে কিনা, টিকে যাবে কিনা, সেটা একটা বিরাট প্রশ্ন। তবে সামনের রাজনীতি আমি খুব পরিষ্কার দেখি না। ঠিক একটা নির্বাচন হবে, একটা দল ক্ষমতায় চলে আসবে, তারপরে আবার একটা 5 বছর পরে চমৎকার নির্বাচন হবে, তারপর আরেকটা দল, কোনো একটা দল আসবে বা ওই দলটি আবার আসবে, আমি দেখি না এই কারণেই রাজনীতিটাকে একেবারে নোংরা করে ফেলবার জন্য দায়ী বাংলাদেশের রাজনীতিবিদরা। সেইখানে জায়গা করে নিয়েছে ব্যবসায়ীরা, বিরাট স্টেক আছে তাদের বাংলাদেশের রাজনীতিতে, সেখানে স্টেক আছে প্রশাসনের, সেখানে স্টেক আছে সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসির। এই কথাগুলো সাহস করে কেউ বলবে না, আমি বলছি। এতগুলো স্টেক হোল্ডার যখন খেলে, তখন পলিটিশিয়ানদের খেলার পোর্শনটা অনেক ছোট হয়ে যায়। তো আমরা যদি মনে করে থাকি যে এই বুঝি আমাদের সুবর্ণ দিন চলে এলো, 5 বছর পর পর ঘুমিয়ে ঘুমিয়ে একটা দারুণ দারুণ নির্বাচন বাংলাদেশ প্রসব করবে আর বাংলাদেশের 8 কোটি ভোটার লাফিয়ে লাফিয়ে গিয়ে ভোট দিতে পারবে, সরি, না। আমি যেটা দেখি, বাংলাদেশ আগামী 10 থেকে 15 বছর 20 বছরও একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাবে। পলিটিশিয়ানদের ব্যর্থতা নিয়ে আলাপ করছি ভাই, আমাকে ওইটুকুর মধ্যে আটকান। হ্যাঁ, আমি পলিটিশিয়ানদের ব্যর্থ, তারা তাদের স্টেকটা অনেকের মধ্যে